ইরান সংকট বিশ্বে একটা নতুন বার্তা দিচ্ছে। গত ৬০-৭০ বছর যাবৎ চলা বিশ্ব ব্যবস্থায় যেখানে মার্কিন রাজত্ব চলেছে, প্রশ্ন উঠেছে যে চলমান ইরান সংকট কি সেই রাজত্বকে পতনের মুখে নিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করতেছেন যে ইরান যুদ্ধে খুব বাজেভাবে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র। ইউরোপের দেশগুলোর আচরণ, মধ্যপ্রাচ্যে ইরান এবং তার সহযোগীদের প্রতিরোধ একটা জিনিসই প্রমাণ করে যে জয় নিয়ে মধ্যপ্রাচ্য থেকে ফিরতে পারবে না যুক্তরাষ্ট্র। আর যদি তারা জয়ী হতে না পারে তবে এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হতে পারে। কিভাবে? বিস্তারিত বলছি, খেয়াল করে দেখেন। বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটির নাম কিন্তু যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র শুধুমাত্র তার সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক অগ্রগতির মধ্য দিয়ে বিশ্বের এই প্রভাবশালী জায়গায় আসে নাই, কারণ সামরিক শক্তি এবং অর্থনৈতিক অগ্রগতি হিসেবে চীনও কিন্তু কোনো অংশে কম না। কিন্তু চীনের বৈশ্বিক প্রভাব যুক্তরাষ্ট্রের তুলনায় কিছুই না। যুক্তরাষ্ট্র মূলত বিশ্বের রাজ করতেছে তার কিছু পলিসির মাধ্যমে এবং সামরিক এবং অর্থনৈতিক গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে। আর এবারের ইরান সংকট এমন পরিস্থিতি তৈরি করতেছে যা যুক্তরাষ্ট্রের এই গ্লোবাল নেটওয়ার্কটাকে ভেঙে দিতে পারে। ব্যাপারটা ক্লিয়ার করি, দেখেন বিশ্বে একটা শক্তিশালী সামরিক জোট আছে, নাম ন্যাটো। এই জোটটা মূলত আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর সমন্বয়ে গঠিত। 1960-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমা পুঁজিবাদী শক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ চলে, তখন সোভিয়েত ইউনিয়নের প্রভাব থেকে মুক্ত থাকা এবং নিজেদের নিরাপত্তা বৃদ্ধির জন্য আটলান্টিক মহাসাগরের দুই পাশের দেশগুলো একটা সামরিক জোট গঠন করে, যার নাম ন্যাটো। এই জোটের চুক্তির 5 নং ধারায় বলা আছে যে এই জোটের কোনো দেশ যদি কখনো কারো দ্বারা হামলার শিকার হয় তবে ধরে নেওয়া হবে যে সকল দেশই হামলার শিকার হয়েছে এবং সবাই মিলে সেটা প্রতিরোধ করবে। এই একটা ধারা এই জোটের সকল দেশকে ব্যাপকভাবে নিরাপত্তা দিতে শুরু করে এবং এই জোটের বাজেটে সবচেয়ে বেশি অর্থ এবং এই জোটে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে এই নিরাপত্তাজনিত সুবিধার সবচেয়ে বেশি অংশ ভোগ করতে শুরু করে যুক্তরাষ্ট্র। যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের দেশগুলো তাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র থেকে ব্যাপক পরিমাণে সহায়তা পায়, সেই সহায়তার বিনিময়ে এই দেশগুলো তাদের সামরিক দিক থেকে সবসময় যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে শুরু করেছিল। যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইউরোপের ন্যাটোভুক্ত যে কোনো দেশের সামরিক ঘাঁটি, সামরিক স্থাপনা, নৌপথ, আকাশপথ ইত্যাদি ব্যবহার করতে পারত, যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব অনেক গুণ বাড়িয়ে দেয়। এই সম্মিলিত শক্তি এবং প্রভাব কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য বিস্তার করে, বিশ্বের নানান প্রান্তে সামরিক ঘাঁটি স্থাপন করে সেখানে অবস্থান করে বিশ্বকে নিয়ন্ত্রণ করতেও শুরু করে। যুক্তরাষ্ট্রের নিজের সামরিক শক্তির সাথে ন্যাটোভুক্ত দেশগুলোর শক্তি একত্রিত হয়ে এমন এক অবস্থা তৈরি হয় যে কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে অন্য কোনো দেশ যেতে ভয় পেতে শুরু করে। এই শক্তির জেরে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে লড়াই করে, আফগানিস্তানে লড়াই করে, ইরাকে আঘাত করে এবং পুরো মধ্যপ্রাচ্যে তার নিয়ন্ত্রণ স্থাপন করে ফেলে এবং সোভিয়েত রাশিয়ার বিপক্ষে বিশাল প্রতিরোধ গড়ে তুলে একসময় তার পতনও নিশ্চিত করে। তার মানে বিশ্বব্যাপী মার্কিন রাজত্বের পেছনে বড় একটা কারণ তার সামরিক নেটওয়ার্ক, যার মূলে রয়েছে ন্যাটো। আর ইরান সংকটে সেই ন্যাটোতে ভাঙনের সুর দেখা যাচ্ছে। একটু পরেই এইটা বিস্তারিত বলছি। আবার মার্কিন রাজত্ব টিকে থাকার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের তেলের বাজারের উপর যুক্তরাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আরবের বিভিন্ন দেশের জন্ম হয়েছিল। এসব দেশ মূলত জন্ম হয় ইউরোপের দেশগুলোর হাত ধরে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেহেতু ইউরোপের নেতা হয়ে যায় মূলত যুক্তরাষ্ট্র, তাই মধ্যপ্রাচ্যের এইসব দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় ওই যুক্তরাষ্ট্রের। আর মধ্যপ্রাচ্যের এরকম অনেকগুলো দেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি হয় এইরকম যে ওইসব দেশের সরকারকে সামরিক শক্তির বলে টিকিয়ে রাখবে এবং নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র, বিনিময়ে ওইসব দেশ যুক্তরাষ্ট্রের কাছে এবং ইউরোপের কাছে তেল বিক্রি করবে। আর ক্ষমতায় টিকে থাকার লোভে মধ্যপ্রাচ্যের এরকম বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্র এবং ইউরোপের শক্তিকে এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করতেও অনুমতি দিয়ে দেয়। এখানে ছলচাতুরি থাকে হচ্ছে তাদের নিরাপত্তার জন্য। আর এভাবেই মধ্যপ্রাচ্যব্যাপী গড়ে ওঠে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কটাই মূলত মধ্যপ্রাচ্যের তেলের বাজারের উপরে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে দেয়। আর এই নেটওয়ার্কের চাপে এবং ক্ষমতায় রেখে দেওয়ার শর্তে এক পর্যায়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে এমন একটা চুক্তি হয়ে যায় যে তারা ডলারের বিনিময়ে তেল বিক্রি করার সিদ্ধান্ত নেয়। আর বিশ্বব্যাপী যখন মার্কিন ডলারের তেল বিক্রি শুরু হয় তখন মার্কিন মুদ্রা ডলার হয়ে ওঠে বৈশ্বিক মুদ্রা, যা এখনো আছে। আর এইটা পুরো পৃথিবীর অর্থনীতির উপর কিন্তু যুক্তরাষ্ট্রের একটা প্রভাব তৈরি করে দেয়। দেখেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো কিন্তু জানতো যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোকে তারা প্রতিষ্ঠা করে দিচ্ছে এরা একসময় একজোট হয়ে হয়তো আমাদের বিরোধিতা করতে পারে। আর এই জন্য মধ্যপ্রাচ্যের সরাসরি অবস্থানের জন্য এখানে
প্রক্সি রাষ্ট্র ইসরায়েলকে শক্তিশালীও করেছে মূলত এই পশ্চিমারাই। আর এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের কোনো দেশ যখন পশ্চিমাদের বিপক্ষে যাওয়ার চেষ্টা করেছে তখনই তাদেরকে শায়েস্তা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মার্কিন সাম্রাজ্য টিকে থাকার এই সবগুলো ভিত্তি নড়বড়ে আচরণ করতে শুরু করেছে। হিসাব মতে যেহেতু যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে আছে, সুতরাং ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোর এখন পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার কথা। শুরুর দিকে আমরা দেখেছিলাম কিন্তু সেরকমই, যেমন যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য ফ্রান্স নৌযান পাঠাচ্ছিল। আলোচনার মাধ্যমে ইউরোপের অন্যান্য দেশগুলো কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিচ্ছিল। কিন্তু দিন যতই গড়িয়েছে ততই এই ইরান সংকটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়ে ইউরোপের দেশগুলো। কিন্তু এক পর্যায়ে এখন যখন দেখা যাচ্ছে যে ইরানকে পরাজিত করা এতটা সহজ না এবং এই সংঘাত লম্বা হয়ে গেলে ইউরোপের দেশগুলো নিজেরাই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে, তখন একে একে সবাই কিন্তু যুক্তরাষ্ট্রকে সহায়তা প্রদানের ইস্যুতে ইতস্তত শুরু করেছে। গত কয়েকদিন আগের খবর মতে যুক্তরাষ্ট্র ইতালির বিমান ঘাঁটি ব্যবহার করতে চাইলে তারা সেটা মানা করে দেয়। এরপর যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছে এই দাবি করে এবং ফ্রান্সও সেটা মানা করে দেয় এবং এরপর স্পেনের কাছে যুক্তরাষ্ট্র ঘাঁটি ব্যবহারের অনুমতি চায়, কিন্তু স্পেনও সেই অনুমতি দেওয়া থেকে বিরত থাকে। শেষমেশ যুক্তরাজ্য সাময়িক অনুমতি দিলেও তারা সরাসরি বলেছে যে এইটা আমাদের লড়াই না। ফ্রান্সও ওইদিকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে ন্যাটো ডিফেন্সিভ অ্যালায়েন্স ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য না, তারা ইসরায়েলের অস্ত্র পরিবহনের কিন্তু বাধা প্রদান করেছিল। তার মানে দেখেন, যেহেতু এরা সবাই ন্যাটোভুক্ত দেশ, এদের মধ্যে কিন্তু এই সময়ে এমন সম্পর্ক হওয়ার কথা না, কিন্তু সেটাই হচ্ছে। ইউরোপের দেশগুলো সরাসরি এই সংঘাতে জড়াতে চাচ্ছে না, তারা কৌশলগত এবং কূটনৈতিক দূরত্বটা ধরে রাখতে চাইছে এবং বোঝাতে চাইছে যে এইটা আসলে যুক্তরাষ্ট্রের সংঘাত, ইউরোপের না। আর এইসব দেখে মার্কো রুবিও বলেছেন যে ন্যাটোর সাথে মার্কিন সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। ট্রাম্প সরাসরি বলছে যে ইউরোপ সাহায্য না করলে ন্যাটোর মূল্যটা কি, মানে যেই ন্যাটোতে সবচেয়ে বেশি অর্থায়ন করে যুক্তরাষ্ট্র, সেই ন্যাটো থেকে পূর্ণ সহায়তা সে পাচ্ছে না। এই বিষয়টা একটা ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র যে সামরিক নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের রাজ করে, সেই নেটওয়ার্ক ভেঙে যাওয়ার পথে। এবং ইরান সংকটকে কেন্দ্র করে ইউরোপের সাথেও একটা দূরত্ব তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রের, যা তার বিশ্বব্যাপী প্রভাবটাকে কমিয়ে দিতে পারে। তখন বিশ্বে আগমন ঘটতে পারে নতুন কোনো মোড়ল দেশের। আবার 2 দিন আগে ট্রাম্প গণমাধ্যমে দাবি করেছিল যে ইরান নাকি যুদ্ধবিরতি চাইছে, কিন্তু প্রকৃতপক্ষে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের কোনো আলোচনা হয় নাই। আবার ট্রাম্প বারবার বলতেছে যে ইরান ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়ছে, কিন্তু সত্যি কথা হচ্ছে ইরানের সবচেয়ে কৌশলগত পয়েন্ট হরমুজ প্রণালী, আর এইটার নিয়ন্ত্রণও কিন্তু যুক্তরাষ্ট্র এখনো নিতে পারেনি। মানে ইরান সংকটে যুক্তরাষ্ট্র জয়ের দাবি করলেও প্রকৃতপক্ষে তারা জয় থেকে অনেক অনেক দূরে। আর ওইদিকে ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে যে তাদের শর্ত না মানলে তারা প্রতিরোধ অব্যাহত রাখবে। আর শর্ত হিসেবে ইরান বিশাল পরিমাণ ক্ষতিপূরণ চাইতেছে, যা প্রায় $1 ট্রিলিয়ন সমান। হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ যেটা এখন তারা নিয়েছে, এইটা আজীবনের জন্য চাচ্ছে ইরান। আর চুক্তির মাধ্যমে আর কখনোই যাতে যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না করে, এইটার নিশ্চয়তা চাচ্ছে। আর এই শর্তগুলো নিয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র পড়েছে এক মহাচাপে। খেয়াল করেন, যদি শর্ত না মানে তবে লম্বা সময় লড়াই চালিয়ে যেতে হবে, কারণ ইরানের এখানে আর হারানোর কিছু নাই। তারা প্রতিরোধ অব্যাহত রাখবেই। আর লম্বা সময় লড়াই জারি রাখলে যুক্তরাষ্ট্র পড়বে বিশাল ক্ষতির মধ্যে, কারণ একদিকে ইউরোপ থেকে আশানুরূপ সহায়তা সে পাচ্ছে না, যা করার নিজেকে একাই করতে হবে। এতে করে আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হবে তাদের। আর লড়াই লম্বা হলে ইতিমধ্যে যেমন ইরান হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছে, তেমনি ইরানের পক্ষে হুথিরাও কিন্তু লড়াইয়ে নেমেছে। আর তারা তাদের পাশে থাকা বাবেল মানদেব প্রণালীও বন্ধ করে দিতে পারে বা অকার্যকর দিতে পারে। এতে করে সুয়েজ খাল কার্যত অচল হয়ে পড়বে। আর বিশ্ব জ্বালানি এবং বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই 2টা পথ যদি বন্ধ হয়ে যায়, তবে পুরো বিশ্ব থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়বে। এমনিতেই বিশাল ঋণের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, এর মধ্যে আবার লম্বা সংঘাতে আর্থিক ক্ষতি বেশি হতে থাকলে সেইটা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাকে আরো ভঙ্গুর করে তুলবে। সেই অস্থিরতা থেকে জন্ম নিতে পারে ট্রাম্পের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ। ইতিমধ্যেই কিন্তু এই বিক্ষোভ শুরু হয়ে গেছে। যদি এমন কোনো ঘটনা ঘটে যে বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্টের পতন হলো, তাহলে এটা স্পষ্টভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে ইরান সংকট ইউএস এর সরকার পতন ঘটিয়ে দিয়েছে। ফলে বিশ্বব্যাপী ইউএস এর যে এলাই, সেই শক্তিশালী নেটওয়ার্কটাতেও ভাঙন ধরবে। আবার যদি এমন হয় যে সংঘাত লম্বা হলো না, তাহলে সিজ ফায়ার লাগবে। কথা হচ্ছে সিজ ফায়ার করবে কারা? ইরানের শর্ত মানলে তবেই ইরান সিজ ফায়ারে আসবে, কিন্তু ওই সব শর্ত মেনে নিলে তো আলটিমেটলি প্রমাণ হয়ে যাবে যে যুক্তরাষ্ট্র এই সংঘাতে হেরে গেল। আর শর্ত মানলে ইরানের পুরো নিয়ন্ত্রণে চলে যাবে হরমুজ প্রণালী। আগে এই প্রণালী থেকে টুল আদায় তারা করে নাই, আর এখন থেকে যেটা শুরু করেছে এইটা তারা করবে। ফলে বিশ্ব তেলের বাজারের নিয়ন্ত্রণে কিন্তু একটা বিশাল ভাগিদার হয়ে যাবে ওই ইরান।
আবার সেই সাথে ইরানে আর হামলা না করার চুক্তিটা যদি মেনে নেয় যুক্তরাষ্ট্র, তাহলে ইরান তাদের ইচ্ছা মতো তখন চীনের প্রভাব মধ্যপ্রাচ্যে এসে বৃদ্ধি করাবে, নিজেরা অস্ত্র উৎপাদন বাড়াতে থাকবে, যা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব ব্যাপকভাবে কমিয়ে দিবে। পশ্চিমা বিরোধী অনেকগুলো শক্তি তখন মধ্যপ্রাচ্যে জেগে উঠবে, ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নিয়ন্ত্রণ কমে যাবে। আর মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ কমা মানে পুরো বিশ্ব থেকেই নিয়ন্ত্রণ কমে যাওয়া। আবার যদি এমন হয় যে হুট করে যুক্তরাষ্ট্র আক্রমণ করা কমিয়ে দিল বা থামিয়ে দিল, তাতেও কিন্তু যেই লাউ সেই কদুই হবে, কারণ ইতিমধ্যে ইরান বিশ্ব তেলের বাজারে আগুন ধরিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলো থেকে সে টোল আদায় করতে শুরু করেছে। সো তেলের উপর একটা নিয়ন্ত্রণ ইরানের থেকেই যাবে। আর আরবে যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলো যেভাবে আক্রান্ত হলো ইরানের দ্বারা, এইটার প্রতিশোধ বা পরবর্তীতে যাতে তারা আর আক্রান্ত না হয়, এই নিশ্চয়তা যদি যুক্তরাষ্ট্র না দিতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যব্যাপী যুক্তরাষ্ট্র তার এলাই টিকিয়ে রাখতে হিমশিম খাবে। মানে যে দুইটা জিনিসের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র বিশ্বের রাজ করত এবং বিশ্ব ব্যবস্থা দাঁড় করিয়েছিল, সেই দুইটা জায়গায় ভেঙে যাওয়ার পথে এই ইরান সংকটের ফলে। তাই কেউ কেউ প্রশ্ন তুলতেছেন যে ইরান সংকটের ফলে কি বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আসতেছে? এখন পরিবর্তনের পরে নতুন ব্যবস্থাটা কি হবে সেটা নিয়ে অন্য একদিন অন্য জায়গায় কথা বলা যাবে। তবে যুক্তরাষ্ট্রের রাজত্বের পতন হবে কিনা সেটা চলেন একটা থিওরির মাধ্যমে দেখি। দেখেন, ইতিহাস বলতেছে যে বড় শক্তিগুলোর পতন সাধারণত হঠাৎ করে হয় না, বরং ধীরে ধীরে অর্থনৈতিক চাপ, সামরিক অতিরিক্ত ব্যয় এবং মিত্রদের বিচ্ছিন্নতার মাধ্যমে এটা ঘটে। পল কেনেডি তার বিখ্যাত বই দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য গ্রেট পাওয়ার্সে দেখিয়েছেন ইম্পেরিয়াল ওভারস্টেজ বা অতিরিক্ত বিস্তারই মূলত বড় শক্তির পতনের মূল কারণ। আর বর্তমান পরিস্থিতির সাথে এই তত্ত্বটা যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে দেখা যায় যুক্তরাষ্ট্র একই সাথে ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় কৌশলগত প্রতিযোগিতায় জড়িয়ে আছে, এবং এর সাথে যদি জ্বালানি সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপটা যুক্ত হয়, তাহলে এই চাপটা তাদের উপরে আরো বেড়ে যাবে। সো এইটা কিন্তু একটা ইঙ্গিত দেয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক এবং অর্থনৈতিক শক্তি। একটি যুদ্ধ বা একটি সংকট দিয়ে কিন্তু তার পতন নিশ্চিত করা যায় না, বরং এই ধরনের সংকটগুলো তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, পরীক্ষা নেয়। সো বাস্তবতা হচ্ছে এইটা সরাসরি কোনো পতনের গল্প না, বরং এইটা পাওয়ার ট্রানজিশন বা ক্ষমতা পুনর্বিন্যাসের একটা শুরু হতে পারে। শেষ কথা, ইরান এই যুদ্ধে হয়তো সামরিকভাবে দুর্বল, যথেষ্ট মার খাচ্ছে, কিন্তু কৌশলগতভাবে শক্তিশালী অবস্থান কিন্তু সে নিয়ে ফেলেছে। তেলের বাজার, সমুদ্রপথ এবং প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে তারা এমন একটা চাপ তৈরি করেছে যা শুধু যুক্তরাষ্ট্র না, পুরো পশ্চিমা বিশ্বকেই ভাবতে বাধ্য করতেছে। তো দেখি সামনে এই যুদ্ধ আসলে কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা চাই পুরো বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক এবং মধ্যপ্রাচ্যের এই ক্রাইসিসটা মিটে গিয়ে বিশ্বের যে তেলের সংকট সেটাও স্বাভাবিক হয়ে যাক।